এমন একটা বিদ্রোহের কথা ভাবা যায় যেটা এতটাই শক্তিশালী ছিল যে খোদ ব্রিটিশ সাম্রাজ্যকে তাদের আইন বদলাতে বাধ্য করেছিল। আজ আমরা ঠিক এরকমই একটা ঘটনা নিয়ে কথা বলবো। ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক বিরোধী সংগ্রাম ১৮৫৫ সালের সাঁওতাল হুল। আচ্ছা, তাহলে আজ আমরা কি দেখব? প্রথমে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে ঠিক কী কারণে এই বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। তারপর দেখব কিভাবে এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ল আর ব্রিটিশরাই বা এর মোকাবেলা কিভাবে করল। আর সবশেষে দেখব এই বিদ্রোহের দীর্ঘমেয়াদী প্রভাব ঠিক কী ছিল। চলুন শুরু করা যাক। তো সবকিছু শুরুটা হয়েছিল একটা প্রতিশ্রুতি দিয়ে, একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়ে। কিন্তু সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি একটা দুঃস্বপ্নে পরিণত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাঁওতালদের বলেছিল, তোমরা দামিন ইকোহ অঞ্চলে এসে বসতি স্থাপন করো, তোমাদের জমি দেওয়া হবে, সব রকম সুবিধা পাবে। কিন্তু বাস্তবে কি হলো? পুরো এলাকাটা চলে গেল দুর্নীতিগ্রস্ত মহাজন আর জমিদারদের হাতে। তারা এমন একটা রাজস্ব ব্যবস্থা চালু করল যা ছিল আসলে শোষণের একটা ফাঁদ। এই সংখ্যাগুলো একবার দেখুন। ভাবা যায়, মাত্র কয়েক বছরের মধ্যে জনসংখ্যা ৩,০০০ থেকে বেড়ে প্রায় ৮৩,০০০ হয়ে গেল। কিন্তু এর ফায়দা সাঁওতালরা পায়নি, বরং এই এলাকা থেকে কোম্পানি আয় বেড়ে গেল ২২ গুণ। মানে পুরোটাই ছিল সাঁওতালদের শ্রমের উপর শোষণ। তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতিটা কীরকম অসহনীয় হয়ে উঠেছিল। একদিকে মহাজনদের ঋণের বোঝা, অন্যদিকে জমি হারানোর ভয়। আর সবচেয়ে বড় কথা, এর বিরুদ্ধে নালিশ করারও কোনো জায়গা ছিল না। প্রশাসন ছিল পুরোপুরি উদাসীন। এই যে এত জমে থাকা অসন্তোষ, এটাই একসময় একটা সংগঠিত বিদ্রোহের জন্ম দেয়, যা সাঁওতাল হুল নামে পরিচিত। চলুন সেই গল্পটাই শোনা যাক। যে কোনো বড় আন্দোলনের জন্য নেতৃত্বের দরকার হয়, আর এই বিদ্রোহের কেন্দ্রে ছিল একটি পরিবার। ৪ ভাই, সিধু, কানু, চাঁদ এবং ভৈরব মুর্মু। আর শুধু তাই নয়, তাদের ২ বোন ফুলো এবং ঝানো এই সংগ্রামে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা সাধারণ মানুষের কাছে শুধু অর্থনৈতিক মুক্তির কথা বলেনি, তারা এটাকে একটা ঐশ্বরিক নির্দেশে পরিণত করেছিল। তাদের দাবি ছিল স্বয়ং ঈশ্বর বা ঠাকুর বঙ্গা তাদের আদেশ দিয়েছেন বহিরাগতদের তাড়িয়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা করার জন্য। এতেই অর্থনৈতিক লড়াইটা একটা ধর্মযুদ্ধে পরিণত হয়। আর তারপর ১৮৫৫ সালের ৩০শে জুন বিদ্রোহের আগুন জ্বলে উঠল। সিধু আর কানুর ডাকে প্রায় ১০,০০০ সাঁওতাল একসঙ্গে জড়ো হয়। দেখতে দেখতে এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। জমিদার, মহাজন, কোম্পানির অফিস সবকিছুই তাদের আক্রমণের লক্ষ্য হয়ে উঠল। বিদ্রোহের এই বিশাল আকার দেখে ব্রিটিশরা প্রথমে কিছুটা থতমত খেয়ে গিয়েছিল। তারা ভাবতেই পারেনি যে পরিস্থিতি এত তাড়াতাড়ি হাতের বাইরে চলে যাবে। শুরুতে সাঁওতালদের একটা বড় জয় হয় নারায়ণপুরে, আর এর কারণটা ছিল বেশ অবাক করার মতো। যুদ্ধের ময়দানে ব্রিটিশদের অস্ত্রই বিগড়ে যায়। এই ঘটনায় সাঁওতালদের বিশ্বাস আরও দৃঢ় হয় যে তাদের নেতারা ঈশ্বরের দ্বারা সুরক্ষিত, তাদের কোনো ক্ষতি হবে না। এতে তাদের মনোবল এক লাফে বহুগুণ বেড়ে যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই বিদ্রোহ কিন্তু শুধু সাঁওতালদের ছিল না, তাদের সঙ্গে যোগ দিয়েছিল স্থানীয় আরও অনেক গোষ্ঠী, যেমন গোয়ালা, লোহার, এমনকি মাল পাহাড়িয়াদের মতো অন্য আদিবাসী সম্প্রদায়ও। কারণ শোষণটা তো সবার উপরেই চলছিল। প্রাথমিক ধাক্কা সামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার একটা পুরো দস্তুর সামরিক পরিকল্পনা নিয়ে মাঠে নামল। তারা গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সুরক্ষিত করল, বিদ্রোহীদের পালানোর পথ বন্ধ করে দিল, আর বিশাল সেনাবাহিনী নামিয়ে দিল সাঁওতালদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। এরপরেই শুরু হল বিদ্রোহ দমনের এক ভয়াবহ নৃশংস পর্ব। সাঁওতালরা যখন দেখল যে সরাসরি লড়াইয়ে জেতা কঠিন, তারা গেরিলা যুদ্ধের পথ বেছে নিল, মানে অতর্কিতে হামলা করে জঙ্গলে লুকিয়ে পড়া। কিন্তু এর জবাবে ব্রিটিশরা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তারা মার্শাল ল জারি করল, যার সোজা মানে হল কোনো সাঁওতালের হাতে অস্ত্র দেখলেই তাকে গুলি করে মেরে ফেলার অধিকার পেয়ে গেল সেনারা। একটা আন্দোলনের জন্য তার নেতৃত্ব কতটা জরুরি তা বোঝা যায় এর পরেই। ১৮৫৫ সালের শেষের দিকে সিধু, কানু, চাঁদ, ভৈরব ৪ ভাইকেই ধরে ফেলা হলো,
আর এতেই বিদ্রোহের কোমর ভেঙে গেল। এই বিদ্রোহ দমনের জন্য যে চরম মূল্য দিতে হয়েছিল তার একটা আন্দাজ এই সংখ্যাটা থেকে পাওয়া যায়। প্রায় 15,000 সাঁওতাল এবং তাদের সমর্থকদের এই সংঘাতে হত্যা করা হয়েছিল। বিদ্রোহ তো দমন করা হলো, কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ এই বিদ্রোহের প্রভাব ছিল সুদূরপ্রসারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে শুধু শক্তি দিয়ে আদিবাসীদের দাবিয়ে রাখা যাবে না, তাই তারা দুটো খুব গুরুত্বপূর্ণ আইন আনতে বাধ্য হল। প্রথমটা হল সাঁওতাল পরগনা আইন, যার মাধ্যমে একটা নতুন জেলা তৈরি করা হলো শুধু সাঁওতালদের জন্য। আর দ্বিতীয়টা হল প্রজাসত্ব আইন, যা আদিবাসীদের জমির অধিকারকে সুরক্ষিত করল। এই বিদ্রোহের খবর সুদূর ইংল্যান্ডেও পৌঁছেছিল। এমনকি বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সও সাঁওতাল যোদ্ধাদের নীতিবোধের প্রশংসা করে লিখেছিলেন যে তারা কতটা সম্মানীয় প্রতিপক্ষ ছিল। ঐতিহাসিকভাবে এর গুরুত্ব কতখানি তা বোঝা যায় কার্ল মার্কসের একটা কথা থেকে। তিনি এটাকে কোনো সাধারণ দাঙ্গা বলেননি, বলেছেন ভারতের প্রথম সংগঠিত গণবিপ্লব, যার একটা নির্দিষ্ট কাঠামো আর সুস্পষ্ট লক্ষ্য ছিল। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখতে পাই? সাঁওতাল হুলকে সহিংসভাবে দমন করা হয়েছিল ঠিকই, কিন্তু এর ফলেই এমন কিছু আইনি সংস্কার এসেছিল যা কয়েক দশক ধরে আদিবাসীদের জমি রক্ষা করেছে। এটা আমাদের এটাই শেখায় যে কখনো কখনো পরাজয়ের মধ্যেও জয়ের বীজ লুকিয়ে থাকে। প্রতিরোধের শক্তি কখনো বৃথা যায় না।